বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা বিষয়টা জানো যে খান নলেজ পয়েন্ট তোমাদের একাদশ শ্রেণী থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত ডিগ্রি প্রত্যেকটা বিষয়ে সমাজ বিজ্ঞানের বিভিন্ন কোর্সের বিভিন্ন প্রশ্নের সমাধান দিয়ে থাকে। তবে আজকের ক্লাসে আমরা বরাবরের মতো সামাজিক পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি, এমডি আমান খান, লেকচারার ইন সোসিওলজি, দেওকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সামাজিক পরিসংখ্যানের 24তম ক্লাসটি। আর 24তম ক্লাসটি আমরা আলোচনা করব বিস্তার পরিমাপ অধ্যায় থেকে। তো আমরা 23তম ক্লাসটিও বিস্তার পরিমাপ অধ্যায় থেকে আলোচনা করেছি। 23তম ক্লাসটিতে আমরা বিস্তার পরিমাপের বিভিন্ন সূত্রের ব্যাখ্যা দিয়েছি। গড় ব্যবধান সূত্রটার ব্যাখ্যা করেছি এবং গড় ব্যবধান 3 ভাবে করা যায় ওইটাও আমরা ব্যাখ্যা করেছি। এবং ব্যবধানাঙ্ক, হ্যাঁ, আমরা যখন গড় ব্যবধান থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করি, ব্যবধানাঙ্ক যে 3 ভাবে করা যায় ওইটা নিয়ে আমরা ব্যাখ্যা করেছি। তো আজকে হচ্ছে একটা অঙ্কের মাধ্যমে এই আজকে আমরা তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে গড় ব্যবধানটা আমরা নির্ণয় করব। তো চলো আমরা শুরু করি। তো আজকে আমরা গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করব। কারণ গড় ব্যবধান তো আমরা গড় থেকেও করতে পারি, মধ্যমা থেকে করতে পারি, প্রচুরক থেকেও করতে পারি। তো আজকে আমরা গড় থেকে করব। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে পরীক্ষাতে যদি গড় থেকে করব না, মধ্যমা থেকে করব না, প্রচুরক থেকে গড় ব্যবধান করব, এই কথাগুলো উল্লেখ না থাকলে আমরা অবশ্যই গড় থেকে করব, কারণ গড় থেকে করা অনেক সহজ। কারণ মধ্যমা এবং প্রচুরক থেকে করাটা একটু কঠিন, কারণ মধ্যমা বের করতে হবে, তারপরে করতে হবে, আর এখানে গড় থেকে করাটা ইজি হয়ে যায়। তো আমরা এখানে দেখো দুইটা সূত্র আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দুইটা সূত্র, আমরা তো জানি যে আমাদের সামাজিক পরিসংখ্যানের মানগুলো সবগুলো মান একই ধরনের। প্রায় প্রত্যেকটা অধ্যায়ের মানগুলোই দেখতে একই ধরনের। প্রায় প্রথম দিক থেকে 3-4টা অধ্যায়ের মানে গণিতের যে মানগুলো থাকে এগুলো প্রায় এক ধরনের, সবগুলো এক ধরনের। তো আমরা এটা ব্যবহার করব কখন? যখন গণসংখ্যা থাকবে না। আমরা তো জানি গণসংখ্যা কি। আর এই সূত্রটা ব্যবহার করব যখন গণসংখ্যা থাকবে। এই দেখো এখানে এফ, এখানে এফ আছে মানে কি, যখন আমি গণসংখ্যা থাকবে মানে উপাত্তের পরিমাপ দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা, আর যখন শুধু সিঙ্গেল সিঙ্গেল মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব অবশ্যই। তো এবং পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে যে সূত্রের ব্যাখ্যা, আমরা যে সূত্রটি প্রয়োগ করি না কেন অবশ্যই সূত্রের পাশে এইরকম সূত্রের ব্যাখ্যা দেওয়া লাগবে, না হলে কিন্তু আমরা মার্কস কম পাবো। হ্যাঁ, তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমডি মানে গড় ব্যবধান, যেহেতু আমি গড় ব্যবধান করব, তারপর এক্স বার মানে গাণিতিক গড়, এটা হলো সমষ্টি চিহ্ন, আর এক্স হচ্ছে উপাত্ত। হ্যাঁ, তারপর আমাদের এফ হচ্ছে গণসংখ্যা। যদি এই সূত্রটা আমরা ব্যবহার করি তখন তো এফ ব্যাখ্যা দেওয়া লাগবে। আর যখন এই সূত্র লাগবে আমরা ব্যবহার করব তখন তো এফ এর প্রয়োজন নাই, তখন এফটা না লিখলেও চলবে। আর এটা হচ্ছে দুইটা যে দাগ দেখতে পাচ্ছ যেটা দাড়ির মতো, এটা কিন্তু পরম মান চিহ্ন। হ্যাঁ, এবং এটা হচ্ছে এন হচ্ছে মোট উপাত্ত, মানে এই যে আমাদের যে মানগুলা দেওয়া থাকবে কয়টা মান, তো অবশ্যই আমাদেরকে সূত্রের ব্যাখ্যা দেওয়া লাগবে। আমরা শুরুতেই সূত্রটা একটু ব্যাখ্যা আলোচনা করলাম। শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন থাকবে যে নিম্ন উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তো আমরা তো একটু আগে বলেছি যে গড় ব্যবধান 3 ভাবে করা যায়, বলছি গড় থেকে, মধ্যমা থেকে, প্রচুরক থেকে। আবার কোন ধরনের মানগুলোর গড় ব্যবধান আমরা করব, মানে কত ধরনের অঙ্কের। তো আমরা সবসময় বলেছি যে প্রায় আমাদের পরিসংখ্যানের বেশিরভাগ অঙ্কই 3 ধরনের। হ্যাঁ, তারপর দেখাচ্ছি যে আমাদের প্রথম অবস্থায় তো এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে যে নিম্ন উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তো এই ধরনের মান থাকতে পারে, শুধু এই ধরনের সিঙ্গেল মান যেগুলো গণসংখ্যা ছাড়া অশ্রেণীকৃত চলক, এই মানগুলোর, এগুলো 4 মার্কে আসতে পারে। আবার এই ধরনের মান আসতে পারে যে গণসংখ্যা সহ, এই যে গণসংখ্যা সহ বিচ্ছিন্ন চলকের মান আসতে পারে। এই ধরনের মান বলতে পারে যে নিম্ন উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তো আমরা এখান থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। এবং সর্বশেষ যে ধরনের মান আসে, এই ধরনের মান শ্রেণী ব্যক্তি সহ, যেগুলো আমাদের শ্রেণী থাকে অবিচ্ছিন্ন, এবং যেগুলোতে আমাদের শ্রেণী থাকে এবং গণসংখ্যা থাকে, এই 3 ধরনের মান থাকে। এই 3 ধরনের মান
পরীক্ষার হলে যে কোনো একটা থাকবে, যে কোনো এক ধরনের মান থাকবে এবং উপরে প্রশ্ন করবে যে নিম্ন উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো। আমাদের এই ধরনের মান থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। এবং তোমরা জানো যে পরিসংখ্যানের প্রায় ৩-৪টা অধ্যায়ের আহ, যে গণিতের মানগুলো এই ধরনের মান থেকে হয়। শিক্ষার্থীরা, তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে নিম্ন উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তো এরকম কিছু মান দেওয়া আছে যেগুলো সিঙ্গেল মান, শুধু উপাত্ত গণসংখ্যা নেই। তো এই ধরনের প্রশ্ন আমাদের 5 মার্কে আসতে পারে, এই যে 4 মার্কের যে প্রশ্নগুলোতে আসতে পারে, আবার 10 মার্কের প্রশ্ন আসতে পারে। তো চলো আমরা অঙ্কটাকে সমাধান করে নিই। আচ্ছা, এখন তারা তো জানে না যে আমি অঙ্কটা কি, এই যে গড় ব্যবধানটা করব, তারা আমাকে বলছে জাস্ট গড় ব্যবধান করার জন্য। তারা কিন্তু জানে না আমি গড় থেকে করব না, মধ্যমা থেকে করব না, প্রচুরক থেকে করব। তারা এগুলো জানে না। এখন অনেক শিক্ষার্থী আছে তারা গড় থেকে করবে, অনেকে আছে মধ্যমা থেকে করবে, অনেকে আছে প্রচুরক থেকে গড় ব্যবধান করবে। তাইলে আমাকে তো তাদেরকে বোঝাতে হবে যে আমি কোনটা থেকে করতে চাচ্ছি। এই কারণে আমরা শুরুতে সমাধান লিখলাম যে ধরি চলক এক্স, মানে এই যে প্রত্যেকটা চলককে আমি এক্স ধরে নিলাম আমার অঙ্কের সূত্রে ফালানোর জন্য। হ্যাঁ, কারণ আমরা তো বেশিরভাগই আমরা এক্স ওয়াই এগুলা এক্স দ্বারা আমরা প্রকাশ করি। তো এখানে ধরে নিলাম যে ধরি চলক এক্স। এখন আমি তাদেরকে শুরুতেই মানে তাদেরকে মানে এই বোঝাতে চাচ্ছি যে আমরা গড় থেকে করবো। এখানে আমি লিখলাম যে গড় থেকে গড় ব্যবধান নির্ণয় সারণী। আমি যদি শুধু গড় ব্যবধান নির্ণয় সারণী লিখতাম, কারণ আমি একটা নিচে একটা সারণী লিখবো, তাহলে কিন্তু বোঝা যাইতো না যে আমি এটা কোত্থেকে করছি। আচ্ছা, আমরা সারণীটা নিয়ে আসি। এই যে দেখো, এই যে একটা সারণী। এখন কিন্তু এখানে আহ বোঝা যাবে না যে আমি কই থেকে এটা করার চেষ্টা করছি, এখানে কিন্তু বোঝা যাবে না। তো এখানে এই কারণে আমি এখানে লিখে নিলাম শুরুতে যে গড় থেকে গড় ব্যবধান নির্ণয় সারণী, যেন তারা বুঝতে পারে যে আমি গড় থেকে করার চেষ্টা করছি। তো এখন আমাকে যে মানগুলো কাজ করতে হবে, শুরুতে এই যে মানগুলো, এই যে এক্স ধরলাম, তো এই নিচে মানগুলো বসাই দিব এবং এই গড়টা খালি রাখলে আমার চলবে। কারণ এই গড়টা আমি আগে গড় বের করার পরে এই গড়টা ফিল আপ করতে হবে, কিন্তু শুরুতে কিন্তু এই গড়টা আমি ফিল আপ করতে পারবো না। আগে আমাকে গড় বের করার পরে এই গড়টা ফিল আপ করতে হবে। তো আগে আমাকে গড় বের করতে হবে। তাহলে গড়কে আমরা কিভাবে বের করি, যে এই যে প্রত্যেকটা উপাত্তের মানকে আমরা যোগ করি। যেহেতু এক্স প্রত্যেকটা ধরছি, এখানে আমরা এখানে সামেশন মানে সমষ্টি যোগ করলাম। তাহলে এই 20, 25, 27, 35, 30, 38, 45 এগুলোকে যদি আমি যোগ করি তাহলে হয় কি 220 বের হয়। তাহলে আমরা প্রত্যেকটার যোগফল পাইলাম কত, 220। এখন আমরা গড় করব। তো গড় তো আমরা জানি যে যতগুলো উপাত্ত আছে তার দ্বারা যোগফলটাকে ভাগ করলেই হয়। তো আমরা লিখবো প্রথমে গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয়ের সূত্রটা কি আমরা জানি যে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। এই যে সূত্র লিখছি অবশ্যই পাশে সূত্র ব্যাখ্যা লাগবে, এই যে সূত্র ব্যাখ্যাটা। তো এক্স মানে গাণিতিক গড়, এক্স বার, আর এক্স হচ্ছে প্রতিটি উপাত্ত, আর এটা হচ্ছে সমষ্টি চিহ্ন, আর তারপর এটা হচ্ছে কি এন হচ্ছে মোট উপাত্ত। তাহলে আমরা সামেশন এক্স এর মান কত 220 পাইছি, এই যে এখানে 220 বসাই দিলাম। তারপর এন হচ্ছে কি, মানে এখানে মান কয়টা আছে, তাহলে এখানে মান কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা মান আছে, এই যে 7 বসাই দিলাম। এন এর জায়গায় আমরা 7 বসাইলাম। এখন আমরা 220 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 31.43 বাইর হয়। তাহলে আমাদের গড় বেরিয়েছে কত, 31.43। এখন আমি গড়কে কি করব, এখন এই পরবর্তী ধাপে আমরা কাজ করব। আগে আমাকে গড় বের করতে হবে, তারপর গড় ব্যবধানে যাইতে হবে। তো তারপর আমি যে কাজটা করব, তখন আমি গড় ব্যবধান বের করতে গেলে আমার যে কাজটা করতে হবে, এই যে গড় ব্যবধানের একটা সূত্র আছে কিন্তু, হ্যাঁ, এদের সূত্রটা আমরা পূর্ণাঙ্গ একটা সূত্র আছে, এটি দেখাইনি। এই যে এরকম একটা পূর্ণাঙ্গ একটা সূত্র আছে গড় ব্যবধানের। তো শুরুতে তো আমাকে এক্স মাইনাস এক্স বারের মানটা বের করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম এক্স মাইনাস এক্স বার। এই যে দেখো তোমরা এক্স এর উপর একটা সাদা একটা দাগ আছে, এই দাগটা হয়তো এখানে ক্লিয়ার হয় নাই, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যেখানে একটা দাগ আছে এক্স এর উপরে এক্স বার, এই জায়গাটার মধ্যে একটা আছে, হ্যাঁ, মূল হচ্ছে এটা এক্স মাইনাস এক্স বার হচ্ছে, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স বারটা, এটা এটা আমরা এখানে লিখবো। লেখার পরে এই যে প্রত্যেকটা এক্স হচ্ছে কি, মানে প্রত্যেকটা উপাত্ত। এখন এক্স মাইনাস এক্স বার মানে কি, যে প্রত্যেকটা উপাত্ত থেকে গড় বিয়োগ হবে। তাহলে আমরা গড় কত পাইছি, 31.43। আমি সুবিধার জন্য যে এই জায়গায় দেখো এক্স ইকুয়াল টু 31.43, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, হ্যাঁ, তোমরা আবার কেউ এক মনে করো না। এই যে এই এখানের যে এটা একটু ইয়েতে দেখাচ্ছে, এই যে এটা সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয়। এই জায়গাটা আমি বুঝানোর সুবিধার্থে দিছি, তোমরা অনেকে এটাকে ব্র্যাকেট দিয়ে বুঝাই দিবে, হ্যাঁ। আবার অনেকে মনে করতে পারে ব্র্যাকেট না দিলে যে এই অংশের সাথে মনে হয় এই অংশের সম্পর্ক আছে, মানে মনে করবে এই অংশটার সাথে এই অংশের সম্পর্ক আছে। না, এটা আমি জাস্ট গড়ের মানটা এখানে ব্র্যাকেট দিয়ে দিবে তোমরা বুঝানোর সুবিধার জন্য।
তো এখন আমাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা এক্স থেকে কি করবে, গড় বিয়োগ দিবে। তাহলে এখানে এক্স কত, 20। আমরা গড় কত পাইছি, 31.43। এখন 20 থেকে যদি 31.43 কে আমরা বাদ দিই বা বিয়োগ করি, তাহলে আমাদের কিন্তু যেহেতু যেটা বিয়োগ করছি এটা মানে এটা ছোট আর এটা বড়, তাহলে আমাদের বিয়োগফলটা কিন্তু মাইনাসের হওয়ার কথা বা ঋণাত্মক হওয়ার কথা। কিন্তু আমি কিন্তু এখানে 11.43 উত্তরটা লিখছি, কিন্তু মধ্যে কিন্তু মাইনাস চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন বসাই নাই। তোমাদের প্রশ্ন হইতে পারে, স্যার কেন বসান নাই? এটার সহজ কথা হচ্ছে, এই যে দুইটা দাগ আছে, এই একটা দাগ, এই একটা দাগ, এই যে এটাকে বলে পরম মান চিহ্ন। যখন পরম মান চিহ্ন আমরা ব্যবহার করি তখন কি হয়, মানে আমরা মানটা বিয়োগের বের হোক, ঋণাত্মক বের হোক, ধনাত্মক বের হোক, উত্তর ধনাত্মকই হবে, মানে ঋণাত্মক হবে না। পরম মান চিহ্নের বৈশিষ্ট্য হচ্ছে, যদি আমাদের বিয়োগের মানটা যদি ছোট হয়, বিয়োগ ফলটা যদি আমাদের মানে কি বলে ঋণাত্মক বের হয়, কিংবা এই যে এটা যেহেতু বড়, এটা যেহেতু ছোট, এখন তো ঋণাত্মক হওয়ার কথা, কিন্তু না। পরম মান চিহ্ন থাকলে একটা জিনিস মাথায় রাখবো, অবশ্যই মানটা বিয়োগের হইলো, ঋণাত্মক হইলো, আমি ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্নটা ব্যবহার করব না, সরাসরি ধনাত্মকই থাকবে। সরাসরি মান বসবে, মাইনাস বসবে না। কেউ যদি মাইনাস বসাই দাও, অঙ্ক এখানেই বাদ। তারপরে সেম 25 থেকে 31.43 বিয়োগ দিল, এটা কিন্তু ঋণাত্মকের বের হওয়ার কথা, কিন্তু আমরা আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব না, মাইনাস ব্যবহার করব না। এখানে 27 থেকে 31, এটাও দেখো 4.43 মাইনাসের হওয়ার কথা, আমরা মাইনাস বসাই নাই। এবং 35 থেকে বাদ দিলে এটা তো সরাসরি মানে ধনাত্মক মানে বের হয়, যা আছে তাই বসাই দিব। ধনাত্মক হলে মানে ধনাত্মকই বসবে, কিন্তু ঋণাত্মক বা মাইনাসের হইলে মাইনাসটা বসবে না। তারপর দেখো, এই যে 38 থেকে যদি আমি এই তোমার 31.43 বের হয়, এটা ধনাত্মকের মান 6.57 সরাসরি বসে যাবে। 45 থেকে এটাকে বিয়োগ দিলে সরাসরি 13.57 এগুলো বসে যাবে। আমরা এই বিয়োগ ফলগুলো এদিকে বসাই দিব। মনে রাখবো কোনো সময় কি করবে, এখানে মাইনাস বসবে না। এখন এগুলাকে যোগ করব। তাহলে আমরা যোগ করলে কি করতে হবে, যে এই যে এখানে x মাইনাস এক্স বার, এখানে কিন্তু এই যে কালোটা দাগ ছোট দেখা যাচ্ছে এক্স বার, তো এখানে সমষ্টি চিহ্ন দিয়ে কি বোঝায়, আমরা এই সবগুলোকে যোগ দিব। 11.43 যোগ 6.43 যোগ 4.43 যোগ 3.57 যোগ 1.43, এই সবগুলো যোগ দিলে আমাদের বের হয়, উত্তর বের হয় 47.43। 47.43। এখন আমরা কি করব, গড় ব্যবধান বের করব। তো আমরা লিখলাম এখন কি, গড় থেকে গড় ব্যবধান না, এখন আমরা গড় ব্যবধান বের করব। তো গড় ব্যবধানের সূত্র কি হচ্ছে, md x বার ইকুয়াল সামেশন x মাইনাস এক্স বার বাই m। তাহলে এখানে আমরা এখন মান বসাই দিব, এক্স মাইনাস সামেশন এক্স মাইনাস এক্স বার পরম মান চিহ্নর মান বের হয় কত, 47.43। এই 47.43 আমি বসাই দিলাম। আর এন হচ্ছে তে কয়টা মান আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7 বসাইলাম। এখন আমরা কি হবে, যে 47.43 যদি আমরা 7 দ্বারা বিয়োগ করি, তাহলে আমাদের বের হয় 6.78 বের হয়। 6.78 বের হয়। অবশ্যই সূত্র দেয়া লাগবে, সূত্র যদি আমরা না দিই তাহলে কিন্তু আমরা মার্কস কম পাবো, সূত্রের ব্যাখ্যা দেয়া লাগবে। তাহলে আমরা যদি 47.43 কে 7 দ্বারা ভাগ করি আমরা, তাহলে কিন্তু আমাদের মান হবে কত, 6.78। আমরা আবারও বলছি যে আমরা কি করব, গড় থেকে গড় ব্যবধানটা বসায়া এই সূত্রটা বসাবো। বসানোর পরে আমরা এই যে সামেশন এক্স মাইনাস এক্স বার পরম মান চিহ্নের মান বেরিয়েছে কত, 47.43। 47.43 বের করব, এন এর মান হচ্ছে কি 7, এই যে 7টা মান আছে 7। এখন আমরা এই 7 দ্বারা 47.43 কে ভাগ করার পরে আমাদের মান বের হয় কত, 6.78 প্রায়। 6.78 প্রায়। আর এখানে সূত্র ব্যাখ্যা তো অবশ্যই দেয়া লাগবে। তাহলে আমরা উত্তরটা এরকম লিখতে পারি যে নির্ণয় গড় ব্যবধান 6.78 প্রায়। নির্ণয় গড় ব্যবধান 6.78 প্রায়। তো আজকে এখানে আমাদের গড় ব্যবধানটা বের হয়ে গেল। তো অনেক সময় প্রশ্নটা আরেকটু বড় থাকে, অনেক সময় লেখা থাকে ব্যবধানাঙ্ক নির্ণয় করো, তখন কিন্তু আবার আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব আমি, যে ব্যবধানাঙ্ক থাকলে আমি কি করব। হ্যাঁ, এটা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই পদ্ধতিতে আমরা গড় ব্যবধানটা তৈরি করব। হ্যাঁ, আমরা এখানে প্রায় সময় এই প্রশ্নগুলো 10 মার্কে আসে, আবার অনেক সময় 4 মার্কেও আসে। তো তোমরা প্রয়োজনে বারবার এটাকে মানে ভিডিওটাকে দাঁড় করিয়ে করিয়ে একটু দেখবে। আশা করি এটা মনোযোগ সহকারে দেখলে কখনো মানে গড় ব্যবধান আর ভুল করবে না। শিক্ষার্থীরা, তো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা পরবর্তী ক্লাসে আহ, গড় ব্যবধান থেকে ব্যবধানাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়, কারণ আমাদের প্রশ্ন তো অনেক সময় থাকবে সরাসরি ব্যবধানাঙ্ক নির্ণয় করো, বা গড় থেকে গড় ব্যবধান, বা তা থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করো, এরকম ভাবে থাকতে পারে। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব গড় ব্যবধানাঙ্ক।
আমরা যেহেতু গড় দিয়ে শুরু করছি, যে গড় থেকে গড় ব্যবধান শুরু করছি, তাহলে গড় থেকে গড় ব্যবধান এবং তা থেকে কিভাবে ব্যবধানাঙ্ক নির্ণয় করা যায় এটা দেখাই দিব। এবং এরপরে ক্লাসগুলোতে মধ্যমা থেকে গড় ব্যবধান, তা থেকে ব্যবধানাঙ্ক, আবার প্রচুরক থেকে গড় ব্যবধান, তা থেকে ব্যবধানাঙ্ক, এই ধাপে ধাপে আমরা আলোচনা করব। অবশ্যই খান নলেজ পয়েন্টের সাথে থাকতে হবে। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথে থাকবে, তাহলে তোমাদের প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে ক্রমে ক্রমে তোমাদের হাতে চলে যাবে। আশা করি ক্লাসগুলো দেখলে তোমাদের আর সামাজিক পরিসংখ্যানের এই ম্যাথ অংশটাই কোনো ধরনের সমস্যা থাকবে না। তো শিক্ষার্থীরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।